দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিশু কিশোররা নিজেদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় আহ্বান জানান প্রাণ প্রকৃতির যত্ন নেওয়া এবং প্রতি বছর একটি করে গাছ লাগানোর। শিক্ষার্থীদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর আর্মি স্টেডিয়ামের সোমবারের বিকেল, গ্যালারি জুড়ে খোদে ফুটবল ভক্তদের উপচে পড়া ভিড়, করতালি আর উচ্ছ্বাসে মুখর পুরো স্টেডিয়াম। গেল 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে প্রবেশের পর পায়ে হেঁটে পুরো ভেন্যু ঘুরে শিশু কিশোরদের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তাকে এক নজর দেখতে গ্যালারি থেকে হাত নাড়ে শিশুরা। উচ্ছ্বাস আর করতালিতে স্বাগত জানানো হয় সরকার প্রধানকে। পরে মাঠের পাশে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে শুরু হয়ে ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সব থেকে বড় ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের। আয়োজকরা বলছেন, প্রশিক্ষণ পরিচর্যার মধ্য দিয়ে এই মঞ্চ থেকে তৈরি হবে নামকরা সব খেলোয়াড়। এরপর বালক বালিকাদের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল খেলা দেখেন তিনি। উপভোগ করেন নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রামাণ্যচিত্র এবং টিম সঙ্গের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে সঠিকভাবে গড়ে তুলতে কাজ করছে তার সরকার। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ প্রাণ প্রকৃতির প্রতি যত্ন নেওয়ার তাগিদ দিয়ে আহ্বান জানান প্রতি বছর সবাইকে একটি করে গাছ লাগানোর। তোমাদের হেল্প চাই আমার। সেই হেল্পটি হচ্ছে প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার প্রতিটি মানুষের অংশগ্রহণ। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানালেন, কর্মসূচি সার্থক করাই যথেষ্ট নয়, চারা গাছগুলো পরিচর্যা করে এটিকে বৃক্ষে রূপান্তর করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজের বিস্তার গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বরিশাল থেকে জানাচ্ছেন শফিকুল হক, ছবি তুলেছেন রিফাত আহমেদ। নদী, খাল আর দিগন্ত জোড়া সবুজে মোড়ানো এক জনপদ বরিশাল। প্রকৃতি যেখানে প্রতিদিন নতুন আঁকে জীবনের ছবি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রকৃতির ভাষা। বাড়ছে নদী ভাঙন আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে দক্ষিণাঞ্চলের মানুষ। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিতে পরিবেশ সংরক্ষণকে উন্নয়নের অন্যতম অঙ্গ হিসেবে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, যার ধারাবাহিকতায় দেশজুড়ে চলছে 25 কোটি বৃক্ষরোপণের এক বৃহৎ কর্মসূচি। সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বরিশালে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। নগরীর স্বনির্ভর খালের দুপাশে 800 চারা গাছ রোপণের এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী জানান, বৃক্ষরোপণ কর্মসূচি সফল করাই যথেষ্ট নয়, বরং পরিচর্যা করে প্রতিটি চারা গাছকে বৃক্ষে রূপান্তর করতে হবে। এজন্য সবার অংশগ্রহণ চান তিনি। আগামী 5 বছরে ন্যূনতম 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করা যথেষ্ট নয়, কারণ বৃক্ষরোপণ করার পরে, চারা রোপণ করার পরে ওটাকে বৃক্ষে রূপান্তরিত করার যে পর্ব, সেই পর্বতে যে এলাকায় চারা রোপণ করা হবে সেই এলাকার স্থানীয় জনগণের একটা সম্পৃক্ততা দরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যে জলবায়ু সমস্যা আজকে পৃথিবীর একটা অন্যতম সমস্যা, এবং আমাদের এই গ্রহ যদি বিপদগ্রস্ত হয় তাহলে আমাদের পালিয়ে যাওয়ার জন্য আর একটা গ্রহ নাই। ফলে এই গ্রহকেও আমাদের সকলকে ধরে রাখতে হবে।
সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটারের কিছু বেশি উঁচুতে অবস্থান হয় ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল। প্রকৃতিকে রক্ষা এখন সবচেয়ে বড় আশ্রয়, আরও বেশি সবুজ। তাই 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সরকারি উদ্যোগই নয়, এটি পরিবেশ রক্ষায় জাতীয় অঙ্গীকার, যেখানে প্রত্যেকটি নাগরিকই হতে পারেন একজন সবুজের যোদ্ধা। শফিকুল হক, 71, বরিশাল। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 1.5 মাস আগে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে 3টি শর্ত। লাইসেন্স ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেহেদী হাসানের প্রতিবেদন। প্রায় 1.5 মাস পর আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে সরকার। একই সাথে হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই খবর জানতে পেরে অনেকেই ভিড় করেছেন হাসপাতালে। লাইসেন্স ফিরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাসপাতাল কর্তব্যরতরা। রোগীদের আস্থার জায়গা অর্জন করে দেশের সেবায় এগিয়ে যেতে চায় জানান বলে আদ্দিন কর্তৃপক্ষ। সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা ALS বা BLS বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। সরকারের দেয়া শর্ত অনুযায়ী দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স যথাযথভাবে প্রতিপালন করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। তবে ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এদিকে কবে নাগাদ হাসপাতাল পুরোপুরি চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ পরে জানাবে বলে জানানো হয়। মেহেদী হাসান, 71, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখন চরমে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই গ্যাস নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়ছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানে। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে আবারও আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। মোহাইমিনুল খান উপর রিপোর্টে বিস্তারিত। ঢাকার সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনেও ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল 7টা থেকেই গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আস্তে 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 এই পর্যন্ত আসছি, পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিচ্ছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা। 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়। কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও করে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলবো চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে। এটা 8টা পর্যন্ত যে একেবারে আর ছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে, কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। এদিকে বেশ কিছুদিন ধরেই সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবি করেছে পাম্প মালিকরা। এ নিয়ে 30 জুলাই পাম্প বন্ধের কর্মসূচিও দেয় তারা। তবে এবার তা স্থগিত করে নতুন করে আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। যদি সমস্যার সমাধানসমূহ যথাযথভাবে সমাধান না হয়, তবে আমরা আগামী মাসের 23শে আগস্ট তারিখ থেকে আমরা
সারা দেশের সমস্ত স্টেশনগুলি বন্ধ রাখবো। স্টেশনগুলোতে 15 PSI চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মাত্র 2 PSI মিলছে বলে অভিযোগও করেন তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। এদিকে আগামী সপ্তাহের মধ্যে দুর্ঘটনা কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের 50% মেরামত সম্পন্ন হবে, আর পরের সপ্তাহ থেকে পুরোপুরি সচল হবে, ফলে গ্যাসের সরবরাহ সংকট কেটে যাবে, এমন প্রত্যাশা বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। শারমিনীরার রিপোর্ট। দেশে প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে 270 কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন আর বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে গ্যাসের সংকট। সচিবালয়ে এরই ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটি ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে 50% মেরামত শেষ হলে আংশিক, আর তারপরের সপ্তাহে পুরো সচল হলে সরবরাহ সংকট কেটে যাবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। স্থানীয় উৎপাদন আমদানি করেও গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না, যে কারণে কারখানায়ও জ্বালানি সংকট হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বড় ইন্ডাস্ট্রি সে তার মতো করে একটা করবে, এটার জন্য এটা ট্যাঙ্কারে আসবে। আমরা চিটাগাং পোর্টে ধরেন ট্যাঙ্কারটা রিলিজ হবে, আমরা দেখি না 20 ফিট ট্যাঙ্কার বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চিটাগাংতে, ঠিক ওই একেবারে বড় ট্রেলারে করে ওই ট্যাঙ্কার চলে যাবে পাওয়ার প্ল্যান্ট কিংবা ইন্ডাস্ট্রিতে। দীর্ঘমেয়াদে ভোলায় গ্যাসের চাহিদা পূরণ করে বাকিটা এলএনজিতে রূপান্তর করে অন্য অঞ্চলে সরবরাহ করা হবে পরিকল্পনার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ভোলায় স্থাপিত শিল্প কলকারখানার, ভোলায় স্থাপিত পাওয়ার প্ল্যান্টের, ভোলার সকল চাহিদা পূরণ করবার পরে যদি উদ্বৃত্ত গ্যাস থেকে থাকে সেইটা আমরা আনতে চাই। শারমিন নীরা, 71, ঢাকা।